প্রথমে আজকে দেখে নিচ্ছি যে আজকে আমাদের গাণিতিক সমস্যাটা কি, বা আজকে আমরা দুটি ত্রিকোণমিতিক গাণিতিক সমস্যার সমাধান করব। তাহলে আমরা দেখে নিচ্ছি যে আজকে আমরা কি প্রমাণটা করব। এখানে আমরা যে প্রমাণগুলো করব এখানে দেওয়া আছে। 1 নম্বর আমাদের প্রশ্নটা 2 cos পাই বাই 13 ইন্টু cos 9 পাই বাই 13 প্লাস cos হচ্ছে 3 পাই বাই 13 প্লাস cos 5 পাই বাই 13 ইকুয়াল 0। এটা হচ্ছে আমাদের 1 নম্বর গাণিতিক সমস্যা। আর 2 নম্বর গাণিতিক সমস্যাটা হচ্ছে cos 4 পাই বাই 9 প্লাস sin 5 পাই বাই 18 ইকুয়াল হচ্ছে sin 7 পাই বাই 18। এখন কথা হচ্ছে যে এই যে গাণিতিক সমস্যা দুটি আমরা সমাধান করব, সেটা আমরা কিভাবে করব। আমরা প্রথমে গাণিতিক সমস্যার সমাধান শুরু করব, এরপর যে ধারণাগুলো আমরা ব্যবহার করব সেগুলো আমরা পাশাপাশি আলোচনা করে নেব, এবং সেই সাথে সাথে এগুলো আমরা কি করব, প্রয়োগ করব। তাহলে সুতরাং আমরা 1 নম্বর গাণিতিক সমস্যাটি সমাধানটা শুরু করি। তাহলে সমাধান প্রশ্ন নং 1। আমরা এখন 1 নং প্রশ্নের সমাধানটা শুরু করলাম। আচ্ছা, এটা হচ্ছে একটা প্রমাণ অঙ্ক। আমরা কি করব, বাম পক্ষ থেকে প্রমাণটা শুরু করি। তাহলে আমরা প্রথমে বাম পক্ষটা লিখে নিচ্ছি। বাম পক্ষ কি, 2 cos পাই বাই 13 ইন্টু cos 9 পাই বাই হচ্ছে 13 বা 13 প্লাস cos 3 পাই বাই হলো 13 প্লাস cos 5 পাই বাই 30। আচ্ছা, এখন আমরা কি ধারণা বা কি সূত্র বা অনুসিদ্ধান্তটা ব্যবহার করতে পারি। এখানে যদি আমরা একটু খেয়াল করি, 2 cos এটা হচ্ছে পাই বাই 13 ইন্টু cos 9 পাই বাই 30। এটা দেখে আমাদের যেটা মনে হচ্ছে, যে আমাদের কি মনে হচ্ছে, আমাদের মনে হচ্ছে এই ফরম্যাটটি 2 cos a ইন্টু cos b এই অনুসিদ্ধান্তটির সাথে মিলে যায়। 2 cos a ইন্টু cos b এই অনুসিদ্ধান্তের সাথে কিন্তু মিলে যাচ্ছে। এই যে 2 cos a ইন্টু cos b। আচ্ছা, আর 2 cos a ইন্টু cos b সমান কি হয়, 2 cos a ইন্টু cos b সমান লেখা যায় cos a প্লাস b প্লাস cos a মাইনাস b। 2 cos a ইন্টু cos b সমান কি লেখা যায়, cos a প্লাস b প্লাস cos a মাইনাস b। সুতরাং এখানে আমাদের a হচ্ছে কি, এই যে পাই বাই 13 আর b হচ্ছে 9 পাই বাই 30। আচ্ছা, এখন আমরা এই যে 2 cos a ইন্টু cos b এই ধারণাটা ব্যবহার করতে পারি। আর সেই সাথে আমরা আরেকটি বিষয় দেখি যে cos মাইনাস থিটা, অর্থাৎ ঋণাত্মক কোণের cos অনুপাত কি হয়, ঋণাত্মক কোণের cos অনুপাত ধনাত্মক হয়। ঋণাত্মক কোণের cos অনুপাত কি হয়, ধনাত্মক হয়। এখন আমরা 2 cos a ইন্টু cos b এই অনুসিদ্ধান্তটি এখানে আমরা ব্যবহার করি। আচ্ছা, তাহলে হচ্ছে cos a প্লাস b, তাহলে পাই বাই 13 প্লাস 9 পাই বাই 13, তারপর হচ্ছে প্লাস প্লাস cos a মাইনাস b। এখানে হচ্ছে cos a হচ্ছে পাই বাই 13 মাইনাস 9 পাই বাই 30। তা সুতরাং আমরা কি করলাম, 2 cos a ইন্টু cos b এই যে অনুসিদ্ধান্তটির সাথে আমাদের এই ফর্মুলাটি মিলে গেছে, প্রথম পদের যে অবস্থা বা ফর্মুলাটি আছে মিলে গেছে। এই জন্য আমরা লিখলাম cos a প্লাস b প্লাস cos a মাইনাস b এই অনুসিদ্ধান্তটি এখানে আমরা ব্যবহার করলাম। আর দ্বিতীয় আর তৃতীয় যে পদ দুটি আছে এটা আমরা যা আছে তাই রাখলাম। এটা লিখবো cos 3 পাই বাই 13 প্লাস cos 5 পাই বাই 30। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এই ভগ্নাংশের যোগ। এই ক্ষেত্রে করব ভগ্নাংশের যোগ, এখানে করব ভগ্নাংশের বিয়োগ। সুতরাং আমরা এখন যেটা করব, ভগ্নাংশের যোগের যে নিয়ম, এই হর দুটি 13 এবং 13 এটা আমরা লসাগু করব। তাহলে লসাগু এখানে 13 হবে, যেহেতু হরও 13 লসাগুও 13, সুতরাং এখানে জুড়লেও তো তেমন নাই, এখানে হবে পাই প্লাস 9 পাই, আর এখানে প্লাস cos, আর এখানে হবে এটা লসাগু হবে 13 আর এটা হবে পাই মাইনাস 9 পাই। আর বাকি পদ দুটি যা আছে তাই থাকবে, অর্থাৎ সেটা হচ্ছে cos 3 পাই বাই 13 প্লাস cos
5π/13। এখন এখানে বিয়োগ যোগ করব cos পাই প্লাস 9π, তাহলে হবে 10π/13। তাহলে এখানে হচ্ছে cos 10π/13 প্লাস এখানে cos হবে মাইনাস 8π/13, আর আমাদের থাকলো এখানে cos 3π/13 প্লাস cos 5π/13। এখন আমরা একটা বিষয় খেয়াল করি, এখানে আছে কি cos 10π/13 বা 30। আচ্ছা, এখানে আমরা যে এখন যে বিষয়টা করবো আর কি, বা যে কাজটা করব, এখানে হলো 13 আছে। 13 এর গুণিতক কি কি হয়? 13 এর গুণিতক 13 হয়, 13 কে 2 দিয়ে গুণ করলে হয় 26, অর্থাৎ 13 এর গুণিতক হতে পারে 13, তারপর হচ্ছে 26, তারপর 39, এভাবে। অর্থাৎ আমরা যদি 1 2 3 দ্বারা গুণ করতে থাকি তাহলে ক্রমান্বয়ে আমরা 13 এর গুণিতক পাবো। আর এটা এখানে আছে কি 10। আচ্ছা, এখন 13 এবং 26 এই যে গুণিতকগুলো, এটার নিকটতম গুণিতক কোনটি? 10-এর নিকট, 10-এর কাছাকাছি হচ্ছে 13। সুতরাং আমরা যে কাজটা এখন করব, এখানে লিখব cos, এখানে 13π মাইনাস 3π/13। আমরা এখানে কি করলাম, 13 এর গুণিতক 13 নিলাম, কেন 13 হচ্ছে 10-এর কাছাকাছি একটি সংখ্যা, 13 নিলাম, আর 13 থেকে 3 বিয়োগ করলে 10 হয়। আমরা এই ধারণাটি এখানে ব্যবহার করলাম। আর এখানে ঋণাত্মক করে cos অনুপাত কি হয়? ধনাত্মক হয়। তাহলে cos 8π/13 হলো, আর এখানে হচ্ছে cos 3π/13 প্লাস cos 5π/13। আচ্ছা, এখন এই ক্ষেত্রে কি হবে? এই ক্ষেত্রে হবে cos 13π/13 মাইনাস 3π/13। আমরা এখানে কি করলাম, হর ঠিক রেখে লবটাকে আলাদা করে নিলাম। আর এই যে ধারণাটি এখানে আমরা প্রয়োগ করি, অর্থাৎ 8 এর নিকটতম সংখ্যা হচ্ছে 13, তাহলে 13 আবার কি 13ই হচ্ছে 13 এর গুণিতক 13 হয়। সুতরাং এখানে আমরা যেটা করতে পারি, 13π মাইনাস 5π, 13 থেকে যদি আমরা 5 বিয়োগ করি 8 হবে। 13 থেকে 5 বিয়োগ করলে কি হচ্ছে? 8 হবে। আচ্ছা, আর বাকি যা আছে তাই থাকবে, cos 3π/13 প্লাস cos 5π/13 ইকুয়াল, এখানে হবে cos, এখানে হবে π মাইনাস 3π/13 প্লাস cos, এখানে আমরা একই কাজই করব, আমরা হর এখানে কি করব, হরটাকে ঠিক রেখে লবটাকে আলাদা করে দিব। অর্থাৎ হর 13 13ই থাকবে, কিন্তু লবটাকে আলাদা করে দিচ্ছি, এই যে আলাদা করে নিলাম। আর বাকি যে পদ দুটো এটা যা আছে তাই থাকবে, 13 প্লাস cos 5π/13। আচ্ছা, আমরা জানি যে cos π মাইনাস থিটা সমান সমান হয় মাইনাস cos থিটা। cos π মাইনাস থিটা সমান সমান কি হয়? মাইনাস cos থিটা। তা সুতরাং এই যে π মাইনাস 3π/13, এটা সমান কি লেখা যাবে? মাইনাস cos 3π/13, এটা লেখা যাবে। কারণ এই ধারণাটা যে আমরা প্রয়োগ করি, cos π মাইনাস থিটা সমান সমান হলো মাইনাস cos থিটা। এইখানেও আমরা একই কাজই করব, cos π মাইনাস 5π/13 প্লাস cos 3π/13 প্লাস cos 5π/13। এখানে কি আসলো? মাইনাস cos 3π/13, আর এখানে আছে প্লাস cos 3π/13। সুতরাং এটা কি হয়ে যাবে? শূন্য হয়ে যাবে, জিরো হয়ে যাবে। তাহলে জিরো হয়ে গেল। আর এখানেও ঠিক তাই আছে, পাই cos পাই মাইনাস থিটা হলো মাইনাস cos থিটা। সুতরাং এখানে আমরা লিখবো মাইনাস cos 5π/13, আর এখানে আছে হচ্ছে প্লাস cos 5π/13।
13 ইকুয়াল হচ্ছে 0। তাহলে আমাদের শূন্য হয়ে গেল। আর আমাদের 1 নং গাণিতিক সমস্যাটির সমাধান আমরা এখানে করে ফেললাম। ইকুয়াল হচ্ছে রাইট সাইড প্রমাণিত। আশা করি 1 নম্বর গাণিতিক সমস্যাটি তোমরা সবাই বুঝতে পারছো। এখন আমরা 2 নম্বর গাণিতিক সমস্যাটির সমাধান শুরু করব। আচ্ছা, এখন হলো প্রশ্ন নম্বর কত আমাদের হবে 2। এখন 2 নম্বর গাণিতিক সমস্যাটি আমরা ডান পক্ষ থেকে শুরু করব। 2 নম্বর সমস্যাটি আমরা কোথা থেকে শুরু করব? সমাধানটা শুরু করব ডান পক্ষ থেকে, অর্থাৎ আমরা এখন রাইট সাইড থেকে শুরু করব। তা রাইট সাইড কি আছে? রাইট সাইড আছে sin 7 পাই বাই হচ্ছে 18, এটা হলো ডান পক্ষ। এখন আমরা এখান থেকে অঙ্কটা সামনের দিকে আগাবো একটা ফরম্যাট ব্যবহার করে বা একটা ধারণা ব্যবহার করে। সেটা কি? আচ্ছা দেখি, sin 7 পাই 18, আর এখানে তুমি হলো মাইনাস sin 5 পাই বাই 18। এখন কথা হচ্ছে যে মাইনাস sin 5 পাই বাই 18 এটা কিন্তু আমাদের ডান পক্ষে ছিল না, এটা আমরা একটা অতিরিক্ত কাজ করলাম, মাইনাস sin 5 পাই বাই 18। এবং এই অতিরিক্ত কাজটা করার জন্য কিন্তু মানের পরিবর্তন হলো। আর যেহেতু মানের পরিবর্তন যাতে না হয়, এই জন্য এখানে আমরা কি করব? প্লাস sin 5 পাই বাই 18 লিখব। এখন আমরা কি লিখলাম? প্লাস sin 5 পাই বাই 18। এখন কিন্তু মানের কোনো পরিবর্তন আর হলো না, কেন এটা হলো মাইনাস sin 5 পাই বাই 18 আর প্লাস sin 5 পাই বাই 18, অর্থাৎ এটা কিন্তু শূন্য হয়ে গেল, অর্থাৎ মানের পরিবর্তন আমরা হতে দিলাম না। আর আমরা সামনে অ্যাডভান্স হওয়ার মতো একটা ফরম্যাটও দাঁড় করে ফেললাম। আচ্ছা, এখন আমাদের কি মনে পড়ে যে sin c মাইনাস sin d এই অনুসিদ্ধান্তটি? sin c মাইনাস sin d। আচ্ছা, sin c মাইনাস sin d সমান কি হয়? এটা হয় হলো 2 cos c প্লাস d বাই 2 ইন্টু sin c মাইনাস d বাই 2। এটা হচ্ছে sin c মাইনাস sin d সমান হয় 2 cos c প্লাস d বাই 2 ইন্টু cos c মাইনাস d বাই 2 cos c প্লাস d বাই 2 ইন্টু sin c মাইনাস d বাই 2। এটা হলো sin c মাইনাস sin d এর অনুসিদ্ধান্তটি। এই ক্ষেত্রে আমরা sin c মাইনাস sin d এর অনুসিদ্ধান্তটি ব্যবহার করব কোন ক্ষেত্রে? এই যে sin c মানে হচ্ছে 7 পাই বাই 18 মাইনাস sin 5 পাই বাই 18, এই তো sin c আর sin d। আর তৃতীয় পদটি যা আছে তাই থাকবে। আচ্ছা, তাহলে এখানে কি হবে? 2 cos, আর c মানে কি? c মানে হলো 7 পাই বাই 18 প্লাস 5 পাই বাই 18 ডিভাইডেড বাই কি 2, অর্থাৎ c প্লাস d বাই 2 হলো। আর এখানে ইনটু হলো sin c মাইনাস d, তাহলে হবে 7 পাই বাই 18 মাইনাস 5 পাই বাই 18 ডিভাইডেড বাই 2, অর্থাৎ c মাইনাস d বাই 2 আমরা এটা ব্যবহার করলাম। আর এখানে আমাদের থাকলো হচ্ছে প্লাস sin 5 পাই বাই 18। এরপর 2 cos, এখানে 2 ভাগাকারে আছে, অর্থাৎ এটা আমরা গুণ করলে 1/2 হবে, তাই সেটা করব। আর পাশাপাশি যেটা হবে আমাদের ভগ্নাংশের যোগ, এটা 18 লসাগু, তাহলে হবে 7 পাই প্লাস 5 পাই ইন্টু 1/2 ইন্টু, এখানে আমরা একটা বোঝার সুবিধা সেকেন্ড ব্র্যাকেট দিচ্ছি, কেননা এই 1/2 গুণ কিন্তু গুণ হচ্ছে এই কোণের সাথে, এটা এই অনুপাতের সাথে না, এই জন্য এখানে আমরা একটা ভালো মতো বোঝার জন্য সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করব। আচ্ছা, সাইন, আর এখানেও আমরা এই কাজটা করব, 18 লসাগু হবে 7 পাই মাইনাস 5 পাই ইন্টু 1/2, এখানে আমরা একটা সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করলাম ভালো মতো বিষয়টা বোঝার জন্য। আর সাইন 5 পাই বাই 18। আচ্ছা, এখানে 2 cos, আচ্ছা 2 cos লিখলাম,
এই যে 1/2 আর এখানে আছে 18, তাহলে গুণ হবে 18 2 গুণ করলে হবে 36, 36 লিখলাম। আর 7 পাই প্লাস 5 পাই এটা হবে কত, 12 পাই, অর্থাৎ 12 পাই। এখানে আমরা 12 পাই ইনটু এখানে সাইন, আচ্ছা সাইন লিখলাম। আর এখানে হলো, এটা হলো 7 পাই, 7 পাইটা ভালো করে লিখি। এটা 7 পাই থেকে 5 পাই বিয়োগ করলে কত হবে, 2 পাই। এখানে হবে 2 পাই, এই 18 আর 2 গুণ হবে, এটা হবে তাহলে 36 প্লাস সাইন 5 পাই বাই 18। আচ্ছা, এখন আমরা একটা বিষয় খেয়াল করি, এখানে আছে 12 আর এখানে আছে 36, তাহলে অবশ্যই 12 দিয়ে আমরা 36 কে ভাগ করতে পারি। আর 12 দিয়ে 36 কে ভাগ করলে কি হবে, 3 হবে বা 3। সুতরাং এখানে হবে 2 cos পাই বাই 3 ইনটু সাইন। আর এখানে আমরা খেয়াল করি, এখানে আছে হচ্ছে কত, 2, এখানে আছে 36, তা 2 দিয়ে 36 কে ভাগ করলে কত হয়, 18 হয়। অর্থাৎ এখানে হবে সাইন পাই বাই 18 প্লাস সাইন 5 পাই বাই 18। আচ্ছা, এখন হলো cos 60 ডিগ্রি বা cos পাই বাই 3, cos পাই বাই 3 এটার মান কত হয়, এটার মান হচ্ছে 1/2, কারণ cos 60 ডিগ্রি মান হচ্ছে 1/2 আর cos পাই বাই 3 মানে cos 60 ডিগ্রি বোঝাচ্ছে, সুতরাং এটা হচ্ছে 1/2। এখানে আমরা মানটা বসাই দিই 2 × 1/2। আর এখানে থাকলে হচ্ছে সাইন পাই বাই 18 প্লাস সাইন 5 পাই বাই 18। এখন আমরা কি করব, 2 আর 1/2 যদি গুণ হয়, 2 × 1/2 এটা কি হয়ে যাবে, 1 হয়ে যাবে। সুতরাং এখানে আমাদের থাকবে সাইন পাই বাই 18 প্লাস সাইন 5 পাই বাই 18। এখন আমরা একটা বিষয় খেয়াল করি, এটা যেহেতু ত্রিকোণমিতির অঙ্ক এবং প্রমাণের, অবশ্যই আমাদের এখানে প্রমাণটা আনতে হবে আর কি। প্রমাণটা কি করে নিয়ে আসতে হবে, এটা আমরা কি থেকে শুরু করছি, ডান পক্ষ থেকে শুরু করছি। যেহেতু এটা আমরা ডান পক্ষ থেকে শুরু করছি, সুতরাং আমাদের দেখতে হবে বাম পক্ষে কি আছে, কারণ এটাকে আমরা বাম পক্ষের সমান দেখাতে হবে। আচ্ছা, আমি বাম পক্ষ ধরে দেখি, এখানে বাম পক্ষে আছে cos 4 পাই বাই 9 প্লাস সাইন 5 পাই বাই 18। আচ্ছা, এখন আমাদের ডান পক্ষে যেটা আসলো সাইন 5 পাই বাই 18, হ্যাঁ মিলে গেছে, সাইন 5 পাই বাই 18 আমাদের মিলে গেছে। কিন্তু এখানে আছে cos 4 পাই বাই 9, কিন্তু আমাদের এখানে আছে সাইন পাই বাই 80। অর্থাৎ আমাদের এই সাইন অনুপাত থেকে আমাদের cos অনুপাতে কনভার্ট হতে হবে, মানে কনভার্ট করতে হবে। আচ্ছা, আর আমরা জানি যে সাইনের পূরক কোণে ত্রিকোণমিতিক অনুপাতে কি আসে, cos আসে। অর্থাৎ সাইন পাই বাই 2 মাইনাস থিটা, অর্থাৎ 90 মাইনাস থিটা সমান সমান হয় cos থিটা। সাইন পাই বাই 2 মাইনাস থিটা সমান সমান হয় কি, cos থিটা। এটা হলো পূরক কোণে ত্রিকোণমিতিক অনুপাতের ধারণা। এখন এই পূরক কোণে ত্রিকোণমিতিক অনুপাতের ধারণাটা যদি এখানে আমরা ব্যবহার করি, সেক্ষেত্রে এখানে আমরা সাইন অনুপাত থেকে cos অনুপাতে যেতে পারবো। তাছাড়া কিন্তু আমরা পাচ্ছি না, কি পাচ্ছি না, যে সাইন অনুপাত থেকে cos অনুপাতে যাওয়ার এই মুহূর্তে বা আমাদের যে গাণিতিক যে ধাপে চলে আসছে, আমরা যে অবস্থা চলে আসছি, এখান থেকে যদি আমরা সাইন অনুপাত থেকে cos অনুপাতে যেতে চাই বা সাইন অনুপাতকে যদি cos অনুপাতে কনভার্ট করতে চাই, এখানে আমাদের পূরক কোণে ত্রিকোণমিতিক অনুপাতের ধারণা ব্যবহার করতে হবে। আচ্ছা, সুতরাং আমরা দেখব যে 90 সাথে কত যোগ অথবা বিয়োগ করলে এই পাই বাই 80 মিলানো যায়। তো বিষয়টা কি আমরা একটু খেয়াল করি। আমরা ধরে নিচ্ছি যে পাই বাই 2 এর সাথে মাইনাস থিটা, থিটা বিয়োগ করলে কি আসবে, পাই বাই 18 আসবে। কেন, আমাদের ফরম্যাটটা কি, সাইন পাই বাই 2 মাইনাস থিটা। আমরা ধরে নিচ্ছি পাই বাই 2 মাইনাস থিটা সমান সমান হচ্ছে পাই বাই 80। এখন আমরা এখান থেকে থিটার মানটা বের করব, বা পাই বাই 2 মাইনাস পাই বাই 80 সমান সমান থিটা।
কারণ আমরা ভগ্নাংশের বিয়োগটা করবো, লসক হবে 18, তাহলে এখানে 18, এখানে হচ্ছে 9 পাই মাইনাস হচ্ছে পাই সমান সমান থিটা, বা হবে 8 পাই বাই 18 সমান সমান থিটা। অতএব থিটা সমান সমান হবে কি, আমরা এখানে হবে 4 পাই বাই 9, থিটার মান আসলে 4 পাই বাই 9। আমরা কিন্তু থিটার মান পেয়ে গেলাম, অর্থাৎ বিষয়টা কি দাঁড়ালো, বিষয়টা দাঁড়ালো এমন যে পাই বাই 2 থেকে যদি আমরা 4 পাই বাই 9 বিয়োগ করি তাহলে পাই বাই 18 হয়, অর্থাৎ পাই বাই 2 থেকে 4 পাই বাই 9 বিয়োগ করলে পাই বাই 18 হয়। আর এই যে ফরম্যাটটি, এই ফরম্যাটটি হলো এই ফরম্যাটের মতো, এই যে ফরম্যাটটি পাই বাই 2 মাইনাস 4 পাই বাই 9, এই ফরম্যাটটি মিলে যায় পাই বাই 2 মাইনাস থিটা এই ফরম্যাটের সাথে। আচ্ছা, এখন এই ধারণাটি আমরা এখানে ব্যবহার করতে পারি। আচ্ছা, ব্যবহার করি এখন, তাহলে সাইন পাই বাই 2 মাইনাস 4 পাই বাই 9, আমরা এই ফরম্যাটটি এখানে ব্যবহার করলাম, অর্থাৎ ত্রিমিতিক যে পূরক কোণের ত্রিমিতিক অনুপাত ধারণা সেটা এখানে আমরা ব্যবহার করলাম, এবং অবশ্যই সেটা কিন্তু মানে কিন্তু পরিবর্তন হলো না। আমরা যদি এটা বিয়োগ করি তাহলে কিন্তু বিয়োগ করলে পাই বাই 18ই পাবো, মানে বিয়োগফলটা আমরা ঠিক রাখলাম, বা মানটা কোণের মানটা ঠিক রাখলাম, কিন্তু ফরম্যাটটা নিয়ে আসলাম আমরা কিসে, পূরক কোণের ত্রিমিতিক যে অনুপাতের যে ফরম্যাট, সেই ফরম্যাটে আমরা এটা কনভার্ট করলাম। আর এখানে সাইন 5 পাই বাই 18, এটা তো ঠিকই থাকবে। এখন এখানে আমরা কি লিখতে পারবো, আমরা তো কিছুদিন আগে দেখলাম যে সাইন পাই বাই 2 মাইনাস থিটা সমান সমান হয় কস থিটা, সুতরাং এখানে আমরা পাবো cos 4 পাই বাই 9, আমরা ব্যবহার করলাম এটা, আর প্লাস হচ্ছে sin 5 পাই বাই 18। আমাদের কিন্তু ফরম্যাটটা চলে আসছে, আর অবশেষে আমরা খেয়াল করে দেখবো আমাদের প্রমাণটা হয়ে গেছে। এই যে প্রমাণটা হয়ে গেল, cos 4 পাই বাই 9 প্লাস sin 5 পাই বাই 18, আমাদের প্রমাণটা কিন্তু হয়ে গেল, অর্থাৎ ইকুয়াল হচ্ছে কি লেফট সাইড প্রমাণিত। আশা করি আজকের যে দুটি গাণিতিক সমস্যার সমাধান করলাম তোমরা সবাই বুঝতে পারছো। তাহলে আজ এ পর্যন্তই, ধন্যবাদ তোমাদের সবাইকে।